বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা, যিনি ৭১ টিভির সাথে যুক্ত ছিলেন এবং প্রায় প্রতি রাত্রে উনি নিউজ অ্যাঙ্কর হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই মিথিলা ফারজানা কিছুদিন আগে কানাডার যে বাংলাদেশ দূতাবাস আছে, কনসাল জেনারেল, সেখানে যোগ দিয়েছিলেন 2023 নভেম্বরে। তো এখন গভর্নমেন্টের যে একটা ডিসিশন হয়েছে, বিভিন্ন ফরেন কমিশনে তাদের যে চুক্তি ছিল, শুধু তার না, বিভিন্ন ডাইরেক্টরের, বিভিন্ন ডিপ্লোমেসি উইংয়ে যারা জড়িত ছিলেন তাদের চুক্তি যে বাতিল করছে গভর্নমেন্ট নতুন সরকার আসার পরে, সেটার মধ্যে উনিও পড়েছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই চুক্তি বাতিল করা হয়েছে 31 আগস্টের মধ্যে তাদেরকে দেশে ফিরে আসার জন্য অন্তর্বর্তী সরকার আদেশ দিয়েছে। কিন্তু 14 আগস্ট চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগেই এই ফারজানা মিথিলা এবং এখানে কানাডার আরেকজন হাই কমিশনে যিনি চাকরি করেন, তার নাম হচ্ছে অর্পণা রানী পাল, এই দুইজনই এর আগেই তারা মিশনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং ওখানে কানাডায় যে বাংলাদেশের হাই কমিশন আছে সেখানেও যাচ্ছেন না। আরও মজার বিষয় হচ্ছে তাদের কাছে কোনো যোগাযোগের আগে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি তাদের কাছে আসার কথা, সেটা আসার আগেই তাদের সাথে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে সেটাকে ক্যান্সেল করার জন্য অলরেডি তারা অ্যাপ্লাই করেছেন বাংলাদেশ সরকারের কাছে। এবং অন্তর্বর্তী সরকার যেই দিন দায়িত্ব নিয়েছে সেই দিনই তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের চিঠিটা ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের। অর্থাৎ কানাডা নিযুক্ত এই দুইজন কাউন্সিলর যেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়, সে রাতেই এই অর্পণা রানী পাল এবং ফারজানা মিথিলা তাদের যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটা বাতিল করার জন্য তারা দেন দরবার শুরু করেন বাংলাদেশের সরকারের সাথে। এবং অর্পণা রানী পাল তার নিজের এবং ফারজানা মিথিলা তার স্বামী এবং ছেলের যে পাসপোর্ট আছে সেটার জন্য আবেদন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তখন যারা দায়িত্বে ছিলেন তারা দ্রুত তাদের এই সমস্ত কাজগুলো প্রসেস করেন। তখন বাংলাদেশে খুবই জরুরি অবস্থা চলছিল, যেহেতু 5 আগস্ট অলরেডি শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করেছে। কিন্তু এর মধ্যে দিয়েও কিন্তু ওই তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই কাজগুলো চালিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নেয় সেটা হচ্ছে 8 আগস্ট। এর আগে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পাসপোর্ট বাতিলের জন্য নির্দেশ দেওয়া হয়। দেখা যাচ্ছে কত দ্রুত, এবং তাদের অত্যন্ত কাছের লোক রয়েছে সরকারের মধ্যে যারা গভর্নমেন্টের এরকম একটা জরুরি অবস্থার মধ্যেও তারা কিন্তু অন্য কাজগুলো বাদ দিয়ে তাদের এই পাসপোর্টগুলো বাতিল করার জন্য স্টেপ নিয়েছে হাতে। প্রিয় দর্শক, এর মধ্যে বলে রাখি, আপনারা যে ছবিটা দেখছেন এটা হচ্ছে কানাডার টরন্টোতে অবস্থিত বাংলাদেশের কনসাল জেনারেলের অফিস। এবং আপনারা যারা টরন্টোতে থাকেন বা কানাডাতে থাকেন তাদের অবগতির জন্য বলি, এখানকার শেফার্ড এভিনিউ এবং ভিক্টোরিয়া পার্কের ইন্টারসেকশনে আমাদের বাংলাদেশের হাই কনসাল জেনারেল অফিস। এবং আপনারা যারা অলরেডি এসেছেন এখানে তারা তো জানেন, আর যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে ছবি সহ আমি এলাকাটা দেখাচ্ছি। যা হোক, যে কথা বলছিলাম যে প্রথম আলোতে এই সংক্রান্ত রিপোর্ট বের হয় এবং সেই রিপোর্টে জানা যায় যে পররাষ্ট্র সচিব তখনকার মাসুদ বিন মোমেনের অনুমোদনের জন্য অর্পণা রানী পালের এবং ফারজানা মিথিলা, যার পুরো নাম হচ্ছে অফিসিয়াল পাসপোর্টের নেম মুবাশশিরা ফারজানা মিথিলা, তার স্বামী ও ছেলের অনুকূলে থাকা পাসপোর্ট বাতিলের জন্য ওই মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রশাসন অনুবিভাগ যিনি DM সালাউদ্দিন আহমেদ ফাইলটি উত্থাপন করেন, অর্থাৎ ফাইল পুট আপ করেন উনি। ফাইলে পররাষ্ট্র সচিবের অনুমোদন পাওয়ার পর কূটনৈতিক পাসপোর্ট 4টি বাতিলের বিষয়ে ব্যবস্থা নিতে তিনি কনসুলার অনুবিভাগকে পরামর্শ দেন। প্রথম আলো রিপোর্টে এটাও বলা হয়েছে যে এই ক্ষেত্রে যে সমস্ত নিয়ম আছে সেই নিয়মের ব্যত্যয় করা হয়েছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে এই নিয়মগুলোর ব্যত্যয় ঘটানো হয়েছে। অর্থাৎ সাধারণত সিনিয়র সেক্রেটারি বা যারা আরও সিনিয়র থাকে, সহকারী সচিব, এই জাতীয় ব্যক্তিরা এই সমস্ত ফাইলগুলা প্রসেসিং করেন। কিন্তু এই ক্ষেত্রে এই দুইজনের ক্ষেত্রে সেটা মানা হয় নাই। সর্বশেষ খবর বা ফলো আপে জানা যায়নি আসলে শেষ পর্যন্ত এই পাসপোর্টগুলো বাতিল হয়েছে কিনা, কারণ পাসপোর্ট অধিদপ্তর থেকে সেগুলো বাতিল করার কথা। এখন তাদের পাসপোর্ট যদি সত্যি রিভোক হয়ে থাকে বা ক্যান্সেল হয়ে থাকে, তাহলে তারা কোন স্ট্যাটাসে এখন কানাডায় থাকবেন
সেটা একটা দেখার বিষয়। কারণ হচ্ছে যে যদি তারা এর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন কানাডায় আসার জন্য বা কোনো অ্যাসাইলাম বা রিফিউজি ক্লেম করেন, সেটা ভিন্ন কথা। সে যাই হোক, আপনাদের এর আগে দেখাচ্ছিলাম কিভাবে কানাডার টরন্টোতে আমাদের বাংলাদেশ হাই কমিশনে আসতে হয়। এই জায়গাটা আমি একদম চলে আসছি সামনে, অর্থাৎ এটা আমাদের হাই কমিশনের ফ্রন্ট সাইড। আমি এর আগে ব্যাক সাইডে যেখানে দেখাচ্ছিলাম ভিক্টোরিয়া পার্ক অ্যান্ড শেপার্ড এভিনিউ স্টেট ইন্টারসেকশনে, এখানে বাসে আসাটাই উত্তম। কারণ আপনি যদি গাড়ি নিয়ে আসেন নিজের গাড়ি, তাহলে এখানে পার্কিং খুব সমস্যা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।